সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 2015 সালের পে স্কেল ও 2026-এর কঠিন বাস্তবতা। মানবেতর জীবনযাপন করছেন নিম্ন ও মধ্যম গ্রেডের সরকারি কর্মচারীরা। এদিকে প্রাথমিকের চাকরি প্রত্যাশীদের উপর পুলিশের লাঠিচার্জ। অপরদিকে ডাকসুর তদন্তে উঠে এলো হামলাকারী 22 ছাত্রদল নেতাকর্মীর নাম। এবং সবশেষে থাকছে মন্ত্রী এমপিদের অনুপস্থিতিতে সংসদের কার্যক্রমে ছন্দপতন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। যদি নতুন পে স্কেল ও মহার্ঘ ভাতা পেতে চান তাহলে কমেন্টসে লিখুন এক দফা এক দাবি পে স্কেল ও মহার্ঘ ভাতা চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। 2015 সালের পে স্কেল ও 2026-এর কঠিন বাস্তবতা। মানবেতর জীবনযাপন করছেন নিম্ন ও মধ্যম গ্রেডের সরকারি কর্মচারীরা। 2015 সাল থেকে 2026 মাঝখানে এক দশকেরও বেশি সময়ের ব্যবধান। এই দীর্ঘ সময়ে দেশের মাথাপিছু আয় ও জিডিপি বাড়লেও সরকারি কর্মচারীদের বেতন কাঠামো স্থবির হয়ে আছে 2015-র পুরনো স্কেলেই। ফলে আকাশচুম্বী মুদ্রাস্ফীতি আর লাগামহীন বাজার দরের জাতাকলে পড়ে দেশের কয়েক লাখ সরকারি কর্মচারীর জীবন আজ অষ্টগত। বিশেষ করে 18 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের অবস্থা এখন চরম দারিদ্র্যসীমার নিচে। আয় ব্যয়ের ভয়াবহ ফারাক, সংখ্যার আড়ালে কান্না। 2015 সালের বেতন কাঠামো অনুযায়ী 18, 19 এবং 20তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন যথাক্রমে 8,800, 8,500 এবং 8,250 টাকা। বর্তমান বাজার বিশ্লেষণে দেখা যায় এই সামান্য আয়ে একটি পরিবারের 4 বেলার অন্নস্থান করাও যেখানে দুঃসাধ্য, সেখানে বাসা ভাড়া, চিকিৎসা এবং সন্তানের পড়াশোনার খরচ চালানো স্রেফ অলীক কল্পনা। বিশ্লেষকদের মতে 2026 সালের বাস্তবতা অনুযায়ী একজন সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর জীবনযাত্রার ন্যূনতম ব্যয় অন্তত 15,000 থেকে 18,000 টাকা হওয়া প্রয়োজন। কিন্তু বর্তমানে তারা যা পাচ্ছেন তা দিয়ে মাসের অর্ধেক পার করাও কঠিন হয়ে পড়ছে। ফলে এই শ্রেণীর কর্মচারীরা এখন আক্ষরিক অর্থেই নিম্নবিত্ত বা চরম দারিদ্র্য শ্রেণীর তালিকায় চলে এসেছেন। মধ্যবিত্তের নিরাপত্তা এখন বিলাসিতা। একসময় 14 থেকে 16তম গ্রেডের কর্মচারীদের সমাজের মধ্যবিত্তের মেরুদণ্ড ভাবা হতো, কিন্তু বর্তমানে বাসা ভাড়া আর নিত্যপণ্যের উচ্চ মূল্যের কারণে তাদের সেই সামাজিক নিরাপত্তা ধসে পড়েছে। অন্যদিকে নবম থেকে 13তম গ্রেড, যারা একসময় সচ্ছল হিসেবে পরিচিত ছিলেন, তারাও এখন দৈনন্দিন হিসেব মেলাতে হিমশিম খাচ্ছেন। বেতন না বাড়লেও জীবনযাত্রার প্রতিটি উপকরণের দাম কয়েক গুণ বেড়েছে, যা মধ্যম ও উচ্চ মধ্যম পর্যায়ের অধিকর্তাদেরও সঞ্চয়হীন করে তুলছে। পে স্কেল আপডেট না হওয়ার নেতিবাচক প্রভাব। 1. সৎভাবে জীবনযাপনে বাধা। যখন বৈধ আয়ে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়ে, তখন কর্মক্ষেত্রে সততা বজায় রাখা কঠিন হয়ে দাঁড়ায়। এটি পরোক্ষভাবে দুর্নীতিকে উৎসাহিত করতে পারে। 2. মানসিক চাপ ও স্বাস্থ্য ঝুঁকি। আয়ের সাথে ব্যয়ের অসামঞ্জস্যতা কর্মচারীদের মধ্যে চরম মানসিক অস্থিরতা এবং অনিশ্চয়তা তৈরি করছে, যা তাদের কর্মদক্ষতাকে কমিয়ে দিচ্ছে। 3. ভবিষ্যৎ প্রজন্মের অনিশ্চয়তা। সঠিক পুষ্টি এবং উন্নত শিক্ষার ব্যয় মেটাতে না পারায় কর্মচারীদের সন্তানের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ছে। কেন নতুন পে স্কেল, নবম পে স্কেল অনিবার্য? বিশেষজ্ঞদের মতে বাজার ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে প্রতি 5 বছর অন্তর বেতন কাঠামো পুনর্মূল্যায়ন করা প্রয়োজন ছিল, কিন্তু দীর্ঘ 11 বছর ধরে বড় ধরনের কোনো পরিবর্তন না আসায় কর্মচারীদের ক্রয় ক্ষমতা তলানিতে ঠেকেছে। সংশ্লিষ্টদের দাবি, সরকারি চাকরি শুধু একটি দায়িত্ব পালন নয়, এটি একটি সম্মানের সাথে বেঁচে থাকার গ্যারান্টি হওয়া উচিত। বর্তমান বৈষম্যমূলক পরিস্থিতি নিরসনে এবং জনসেবায় গতিশীলতা আনতে বাস্তবসম্মত নবম পে স্কেল ঘোষণা করা এখন সময়ের দাবি। উপসংহার: দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি হলেন এই সরকারি কর্মচারীরা, অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যুগে তাদের জীবনযাত্রার মান আজ নিম্নমুখী। রাষ্ট্র যদি তার কর্মচারীদের ন্যূনতম সম্মানজনক জীবনের নিশ্চয়তা দিতে না পারে, তাহলে দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়বে সুশাসনের ওপর। তাই 2026-এর কঠিন বাস্তবতা বিবেচনায় নিয়ে অবিলম্বে একটি নতুন ও যুগোপযোগী বেতন কাঠামো প্রণয়ন করা জরুরি। এদিকে প্রাথমিকের চাকরি প্রত্যাশীদের ওপর পুলিশের লাঠিচার্জ।
চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ ও পদায়ন না পাওয়া বিক্ষুব্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের চাকরি প্রত্যাশীদের ওপর এবার লাঠিচার্জ করেছে পুলিশ। এ ঘটনায় বেশ কয়েকজন প্রার্থী আহত হয়েছেন বলে জানা গেছে, তবে তাৎক্ষণিকভাবে আহতের সংখ্যা জানা যায়নি। আজ সোমবার ২৭শে এপ্রিল বিকেল ৩:৩০টার দিকে রাজধানীর মিরপুর ২-এর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি চলাকালীন চাকরি প্রত্যাশীদের ওপর লাঠিচার্জ করা হয় পুলিশের তরফে। আন্দোলনকারীরা জানান, বিকেল ৩:৩০টার পর পুলিশ এসে চাকরি প্রত্যাশীদের অধিদপ্তরের সামনে থেকে সরে যেতে বলে। এর জন্য ১০ মিনিট সময় বেঁধে দেওয়া হয়, তবে নির্ধারিত সময়ের মধ্যে তারা ঘটনাস্থল ত্যাগ না করলে অতর্কিত লাঠিচার্জ শুরু করে পুলিশ। এতে কয়েকজন চাকরি প্রত্যাশী আহত হয়েছেন বলে তারা জানান। এ বিষয়ে মিরপুর মডেল থানার ওসি গিয়াস উদ্দিন মিয়া বলেন, আন্দোলনকারীদের ওপর পুলিশ কোনো ধরনের হামলা বা লাঠিচার্জ করেননি। লাঠিচার্জের ভিডিও পাওয়া গেছে জানানো হলে তিনি বলেন, তাহলে তো এ বিষয়ে আমার আর কিছু বলার নেই। ঢাকসুর তদন্তে উঠে এলো হামলাকারী ২২ ছাত্রদল নেতাকর্মীর নাম। রাজধানীর শাহবাগ থানার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নেতা এবং সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় জড়িতদের চিহ্নিত করেছে তদন্ত কমিটি। ছাত্রদলের ২২ জন নেতাকর্মীকে চিহ্নিত করে অভিযুক্তদের তালিকা প্রমাণসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.এ.বি.এম. ওবায়দুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার ২৭ এপ্রিল বিকেলে ভিসি কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই তালিকা হস্তান্তর করা হয়। এর আগে গত ২৩ এপ্রিল সন্ধ্যার পর শাহবাগে হামলার ঘটনা ঘটে। পরদিন ২৪ এপ্রিল ডাকসু ও হল সংসদ থেকে ৭ জনকে অন্তর্ভুক্ত করে তদন্ত কমিটি করা হয়। ডাকসুর করা এই তদন্ত কমিটির সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক ফুটেজ বিশ্লেষণ করে ২২ জনকে হামলার সাথে সরাসরি সম্পৃক্ততা পেয়েছে। হামলাকারীদের বিস্তারিত তথ্য ফুটেজ সহ আজ ঢাবি প্রশাসনকে দেওয়া হয়েছে। এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েম ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। ডাকসুর তদন্ত কমিটি বলছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দিতে শাহবাগ থানা পুলিশ অস্বীকৃতি জানানোয় হামলায় জড়িত থাকা সত্ত্বেও এখনও অনেককে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্ত করার চেষ্টা করছে ডাকসু। হামলাকারীদের নাম ও পরিচয়: ১. জুনায়েদ আবরার, ২০২২-২৩ সেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইইই, সদস্য সচিব ড. মোহাম্মদ শহীদুল্লাহ হল শাখা, ছাত্রদল। ২. মোহাম্মদ আলামিন, অপরাধ বিজ্ঞান, ২০২২-২৩ সেশন, এফ.এ. রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ U-19 হকি টিম। ৩. শাহ মোহাম্মদ আল রোবায়েত, ২০২৪-২৫, ফাইন্যান্স, বিজয় ৭১ হল, বাসা, রংপুর। ৪. হীরা রহমান, ২০২৪-২৫, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ ডিপার্টমেন্ট, OSL, জিয়া হল, ধুনত, বগুড়া। ৫. মিসবা উদ্দিন, ২০১৯-২০ সেশন, আরবি, যুগ্ম আহ্বায়ক, মুজিব হল, হল শাখা, ছাত্রদল, বাসা, গোপালগঞ্জ। ৬. সৈকত মোর্শেদ, সাধারণ সম্পাদক, কবি জসিমউদ্দিন হল শাখা, ছাত্রদল, বাসা, মানিকগঞ্জ। ৭. সানিন সায়েদ, ২০২২-২৩ সেশন, ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং, জহুরুল হক হল, বাসা, হালিশহর, চট্টগ্রাম। ৮. সাঈদ হাসান সাদ, ২০২২-২৩ সেশন, সংস্কৃত, বিজয় ৭১ হল, যুগ্ম আহ্বায়ক, হল শাখা, ছাত্রদল, শরীয়তপুর। ৯. ইমাম আল নাসের মিশুক, ২০১৩-১৪ সেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইইই, সাবিত, যুগ্ম সাধারণ সম্পাদক, শহীদুল্লাহ হল শাখা, ছাত্রদল, বাসা, ময়মনসিংহ। ১০. রাতুল, ২০২৪-২৫, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, জসিমউদ্দিন হল। ১১. সাহেল সাইমুম খান রাদিল, ২০২৪-২৫, জাপানিজ স্টাডিজ, সলিমুল্লাহ মুসলিম হল। ১২. আল শামস, ২০২৫-২৬, ইংলিশ ফর স্পিকার্স অফ আদার্স ল্যাঙ্গুয়েজ, ইসোল, বিজয় ৭১ হল, বাসা, পাবনা। ১৩. হাদিউল ইসলাম, ২০২০-২১ সেশন, পদার্থবিজ্ঞান, ড. মোহাম্মদ শহীদুল্লাহ হল, হল যুগ্ম আহ্বায়ক, ব্রাহ্মণবাড়িয়া। ১৪. সাজ্জাদ হোসেন, ২০১৮-১৯ সেশন, জিওগ্রাফি, বিজয় ৭১ হল, হল ভিপি প্রার্থী, বরগুনা। ১৫. আলামিন হৃদয়, ২০২৪-২৫ সেশন, পদার্থবিজ্ঞান, এফএইচ হল, পাবনা। ১৬. আদনান শাহরিয়ার, ২০২৩-২৪ সেশন, ইতিহাস, জিরা হল, ছাত্রদল, সদস্য, হল কমিটি, নেত্রকোনা। ১৭. সাঈদ ইমাম হাসান অনেক, ২০১৮-১৯ সেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মুজিব হল, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক, পাবনা। ১৮. তামজিদ, ২০২৪-২৫ সেশন, পার্সি ভাষা ও সাহিত্য, জহু হল, চরপাড়া, ফরিদগঞ্জ, চাঁদপুর।
19 অভি রহমান 2024-25 সেশন নৃবিজ্ঞান জহু হল ফরিদপুর 20 সাজ্জাদ হোসেন রবিন 2020-21 সেশন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মুহসিন হল সমাজসেবা সম্পাদক হল ছাত্রদল কক্সবাজার 21 রিজভি আলম 2020-21 সেশন রাষ্ট্রবিজ্ঞান জিয়া হল সিনিয়র যুগ্ম আহ্বায়ক হল শাখা ছাত্রদল সাতক্ষীরা 22 জাবের হাসান পার্থ 2022-23 সেশন সমুদ্রবিজ্ঞান এফএইচ হল আভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী হল সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দাবিসমূহ তালিকা হস্তান্তর করার সময় ডাকসুর পক্ষ থেকে একাধিক দাবি জানানো হয়েছে এর মধ্যে রয়েছে এই ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে হামলায় আহত ছাত্রদের চিকিৎসা খরচ বহন করতে হবে ক্যাম্পাস সাংবাদিকদের সংবাদ সংগ্রহ ও তথ্য প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে প্রশাসনকে সুস্পষ্ট অবস্থান নিতে হবে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা জোরদার করতে হবে এবং সবশেষে থাকছে মন্ত্রী এমপিদের অনুপস্থিতিতে সংসদের কার্যক্রমে ছন্দপতন একাধিক মন্ত্রী এবং এমপির অনুপস্থিতিতে সংসদের নিয়মিত স্বাভাবিক কার্যক্রমে ঘটছে ছন্দপতন সোমবার সংসদের বৈঠকে জরুরি জনগুরুত্বপূর্ণ 3টি নোটিশ নির্ধারিত সময়ে নিষ্পত্তি করা সম্ভব হয়নি রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায়ও একাধিক এমপিকে নাম ঘোষণা করে পাওয়া যায়নি পরে সংশ্লিষ্ট মন্ত্রী এমপিরা অধিবেশনে যোগ দিলে রাষ্ট্রপতির ভাষণের আলোচনা স্থগিত রেখে নোটিশগুলোর নিষ্পত্তি করা হয় এছাড়াও পরপর 2 দিন নির্ধারিত সময়ের পরে অধিবেশন শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলের একজন সদস্য স্পিকার অবশ্য বলেছেন সদস্যরা দেরি করলে তার কি করার আছে সংসদের চিফ হুইপ নূর ইসলাম মনি অবশ্য দাবি করেছেন আগের দিন রবিবার সরকারি দলের সংসদীয় দলের সভা থাকায় এবং সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকার বাইরে কর্মসূচি থাকায় অনেক মন্ত্রী এমপি তার সাথে রয়েছেন তাই কিছুটা বিলম্ব ঘটেছে পরে সংসদের বৈঠকে সভাপতির আসনে থাকা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন একটি বিষয় সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই সংসদের কার্যক্রম যে কোনো সরকারি কার্যক্রমের চাইতে অগ্রাধিকার লাভ করে সোমবার সংসদের বৈঠকের দিনের কার্যসূচিতে শুরুতে থাকা প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয় এরপর জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি ৭১ এর 3টি নোটিশ গ্রহণ করা হয় এর মধ্যে প্রথমটি স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিতীয়টি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর এবং তৃতীয়টি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর জবাব দেওয়ার জন্য নির্ধারিত ছিল প্রথম নোটিশটি বিএনপির এমপি জাইনুল আবেদিন ফারুক উত্থাপনের জন্য দাঁড়ালেও স্পিকার জানান সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত তাই এটি পরে উত্থাপিত হবে এরপর তিনি জানান দ্বিতীয় নোটিশ উত্থাপনকারীকেও অপেক্ষা করতে হবে কারণ মন্ত্রীকে দেখতে পাওয়া যাচ্ছে না এরপর তৃতীয় নোটিশ আর উত্থাপনের আহ্বান না জানিয়ে স্পিকার বলেন নোটিশগুলোর নিষ্পত্তি স্থগিত রাখা হলো অবশ্য পরক্ষণেই তিনি তৃতীয় নোটিশ পড়ার জন্য সুনামগঞ্জ 1 আসনের সদস্য কামরুল জামান কামরুলকে আহ্বান জানালে এই সদস্য অনুপস্থিত ছিলেন তাই আর উত্থাপিত হয়নি নির্ধারিত সময়ের সোয়া 1 ঘণ্টা পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম উপস্থিত হলে রাষ্ট্রপতির ভাষণের আলোচনা স্থগিত রেখে নোটিশগুলো নিষ্পত্তি করা হয় তৃতীয় নোটিশের জবাব দিতে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান তিনি আগাগোড়াই বৈঠকে ছিলেন প্রশ্নকর্তাই উপস্থিত ছিলেন না এদিকে অধিবেশন দেরিতে শুরু হওয়ার বিষয়ে সংসদের দৃষ্টি আকর্ষণ করে জামায়াতে ইসলামের সদস্য মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল বলেন সংসদে আমরা সর্বোচ্চ পর্যায়ের জনপ্রতিনিধি আছি আমাদের কাছে জাতির সর্বাধিক পরিমাণ সহানুভূতি আশা করে গতকালকে সংসদ নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পরে শুরু হয়েছে আজও কয়েক মিনিট পরে শুরু হয়েছে দিনের কার্যক্রম শেষে পরের দিনের কার্যক্রম কখন শুরু হবে তা বলা হয়ে থাকে কিন্তু কোন কারণে এটা বিলম্বিত হয় আমি মনে করি কার্যক্রম শুরুর পূর্বেই কারণটা জানিয়ে দেওয়া উচিত শুরুতেই জানানো উচিত যা গতকালও বলা হয়নি আজও বলা হয়নি জামায়াতের এই এমপি বলেন উপস্থিতির ব্যাপারেও আরও সতর্ক হওয়া উচিত জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন সদস্যরা দেরিতে আসার কারণে বৈঠক শুরু হতে বিলম্বিত হয়েছে তিনি শুধু অনুরোধ জানাতে পারেন সদস্যরা সময়মতো উপস্থিত থাকলে কোনো সমস্যা হবে না এরপর চিফ হুইপ নূর ইসলাম মনি বলেন সংসদ এ পর্যন্ত সময়মতো শুরু হয়েছে শুধুমাত্র রবিবার সংসদীয় দলের বৈঠক ছিল রাষ্ট্রীয় কর্মসূচি থাকায় প্রধানমন্ত্রীর আসতে 10 মিনিট দেরি হওয়ার কারণে 10 মিনিট দেরি হয়েছে সবাই যখন ঢুকেছে 10 মিনিট দেরি হয়েছে আমরা দুঃখিত কিন্তু কথা হচ্ছে 10 মিনিটের জায়গায় আধ ঘন্টা বললে সেটাতে দুঃখিত বলা যায় না সেটা অসুবিধা ভবিষ্যতে সতর্ক থাকব যাতে দেরি না হয় যাতে সময় মতো শুরু করতে পারি চিফ হুইপ বলেন আজ সোমবার প্রধানমন্ত্রী যশোর গিয়েছেন সঙ্গত কারণে অনেক সদস্য ও মন্ত্রীরাও সেখানে গিয়েছেন কাজেই সে কারণে একটু দেরি হতে পারে সবাই মিলে ভবিষ্যতে সময় মতো আসার চেষ্টা করতে তিনি সবার প্রতি আহ্বান জানান